এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি যে ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা আমি 2 দিনে মেক করেছি ব্লগটি। তো গত ব্লগে আমার অনেক কমেন্ট এসেছে, আপু তোমার ব্লগগুলো একটু বড় করো। তো ব্লগটা দেখতে খুবই ভালো লেগেছে। অনেক আপুর ব্লগ পেয়ে কিন্তু আমি আজকের ব্লগটা একটু লং করেছি। জানি না কার কাছে কেমন লাগবে। আশা করছি বরাবরের মতো সবার ভালো লাগবে। আর আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক আপিরা আছে এখনও আমার ব্লগটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি, তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। সাথে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার দেওয়া নতুন নতুন নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে বা ট্যাবে। তো বরাবরের মতো আরও একটি ব্লগ নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি আপনাদের জন্য। তো আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করবেন। আসলে আমার ব্লগের মধ্যে খুব সুন্দর সুন্দর কমেন্ট পাই আমি। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার চ্যানেলে এসে তারপর কমেন্টগুলো করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। সবাই আমাকে এতটাই ভালোবাসেন আর ভালোবাসবেন আগামীতে আমি জানি। তো যারা আমার চ্যানেলের পাশে আছেন সবসময় থাকার চেষ্টা করবেন। তো সবসময় কিন্তু আমি ভালো ভালো ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের জন্য। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে শুরু করি মূল রান্নায়। আর সবসময় তো ব্লগের মধ্যে শুধু রান্না দেখিয়ে থাকি। তো রান্না ছাড়া তো আর কোনো কিছু উপায় নেই। আমাদের নারীদের শুধু একটা কাজ, সংসার গোছানো আর রান্না করা, সেটা ছাড়া আর কী দেখাবো। আর যেহেতু এখন লকডাউনের ব্লগগুলো কিন্তু বিশেষ করে রান্না বাড়াই দেখাবো। তো অনেক আপি বলে থাকে, আপু তুমি রান্না বাড়াই দেখাবে, কোনো সমস্যা নেই। তো তাদের কমেন্টগুলো পেয়ে আসলে আমার কাছে খুবই ভালো লাগে। খুব ভালো লাগে আমার কাছে, কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো নয়। তো আজকে কিছু শোল মাছ কিনে নিয়ে এসেছি, মানে বাসায় নিয়ে এসেছিল ওই লোকটা, সবসময় যে লোকটা আমাদেরকে মাছ দিয়ে যায় সেই লোকটা আজকে মাছ নিয়ে এসেছিল। এখানে অবশ্য 4টা শোল মাছ। তো শোল মাছগুলো উনি কেটে দিয়ে গেছেন। তো আম্মুকে বললাম এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে তারপর রেখে দিতে। আসলে মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করেনি উনি, মানে আঁশ ফেলাতে পারেনি ভালোভাবে। তো আম্মু ভালোভাবে আঁশ ফেলে দিয়ে তারপর এখন ক্লিন করে ডিপ ফ্রিজ করে রেখে দেবো। আর ভাবছি শোল মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। তো যেদিনই রান্না করি না কেন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে বিকেল টাইমে আমি একটা নাস্তা তৈরি করব, সেটা হবে শুধু আলু দিয়ে। তো আলু দিয়ে কীভাবে আমি নাস্তা তৈরি করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের ব্লগে আমি দেখাবো আজকে কী রান্না করি। আজকে করব গরুর মাংস ভুনা করব, ঝোল কারি করব, তার সাথে করব আমি কালো জিরার ভর্তা তৈরি করব। 2টা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সাথে করব বাঁধাকপি ভাজি। আর নেক্সট ডেতে আমি কি করি সেটা অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, গরুর মাংসটা অলরেডি আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি গরম মশলার পাউডার, ধনিয়ার পাউডার, জিরার পাউডার দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে চুলাটাকে অফ করে দিব। আর এখন হলো বিকেল টাইম, বিকেল প্রায় 4:30টার মতো বাজে। আমি আসরের নামাজ পড়ে তারপর বিকেলে নাস্তা তৈরি করার জন্য চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন আমি আলু নিয়েছি, তার সাথে পেঁয়াজ, 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি টমেটো এখানে একটি বড় সাইজের, আর 2টা কাঁচামরিচ দিব আমি সাথে। অল্প পরিমাণে মরিচটা আমি দিব, যে যেরকম ঝাল খেতে চান ওরকম পরিমাণে দিয়ে নেবেন। তো এখানে আলুগুলো আমি একটু ম্যাশ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখানে আলুগুলো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আলুর মধ্যে আমি দিয়ে দিব কাটা পেঁয়াজ, টমেটো, তার সাথে কাঁচামরিচ আর ময়দা দিয়ে দিব। ময়দার পরিমাণটা আমি বলতেছি না, আমি টোটাল এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি। তো আমার আলুর পরিমাণটা বুঝে নিতে হবে কতটুকু। আমি যতটুকু লাগছে আমি ঠিক ততটুকুই দিয়ে দেব। তো এক এক করে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিব টমেটো, কাঁচামরিচ। আর শালীন যেহেতু ঝাল খেতে চাবে না তাই আমি অল্প পরিমাণে কাঁচামরিচটা দিয়েছি। আর টমেটোটাকে আমি যতটুকু সম্ভব একদম ছোট ছোট টুকরা করে নেওয়ার চেষ্টা করেছি। তো ফার্স্টে কিন্তু আমি আলুর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু লবণটা দিতে হবে, তাতেই কিন্তু এটা টেস্ট বেড়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু আপনারা এই নাস্তাটা বিকেলের বাসায় তৈরি করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আসলে খুবই মজা এটা। আপনারা যদি বাসায় না তৈরি করেন একদমই বুঝতে পারবেন না এটার টেস্টটা কেমন হয়েছে। তো অবশ্যই কিন্তু এটার সঙ্গে চিলি সস থাকতে হবে, তাতেই কিন্তু খেতে ভালো লাগবে। যাই হোক, অনেক কথাই বলে ফেলি। আমি যখন ব্লগ ভিডিও মেক করি তখন আমার কথা এমনিতেই কোথা থেকে চলে আসে আমি নিজেও জানি না। তো আলুর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে এখন খুব ভালোভাবে ময়দার সঙ্গে আলুগুলো মিশিয়ে নেব। তো আলু আর ময়দা কিন্তু একসঙ্গে মিশিয়ে আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি হাতের মধ্যে নিচ্ছি সরিষার তেল। 2 হাতের তালুতে আমি সরিষার তেল ভালোভাবে মাখিয়ে খুব ছোট ছোট গোল গোল আমি বল তৈরি করে নিব এই ডোটা দিয়ে।
তো এখন আমার সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর চুলাতে আমি দিয়ে দিয়েছি তেল। আমি এখানে সয়াবিন তেলটাকে একটু গরম করে নিয়েছি আর চুলাটাকে একদম মিডিয়াম আঁচ করে এক এক করে আমি এই বলগুলোকে ভেজে নেব। তো এটা কিন্তু চুলাটাকে একদম মিডিয়াম আঁচ করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিছুতে হাই করা যাবে না, তাহলে কিন্তু উপরের সাইডটা পুড়ে যাবে আর ভিতরের সাইডটা কাঁচা থেকে যাবে। আমি কিন্তু চুলাটাকে একদম লো আঁচ করে তারপর আস্তে আস্তে এগুলো এরকম লাল করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এই আলুর বলটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না, অনেক তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। তো আমি একটা মাটির প্লেট নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন ক্লে পট। এটার মধ্যে এক এক করে আমি এখন আলুর বলগুলো সাজিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে এখন আমি একটু সাজিয়ে নেব। আসলেই খুব মজা হয়েছে এটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আমি এখন একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি, তার সাথে নিব চা। এটা হলো আমাদের আজকের বিকেলের নাস্তা। আপনারা চাইলে এই রমাদানে কিন্তু এটা খুব সুন্দরভাবে ইফতারির মধ্যে আপনারা করে নিতে পারেন, খুবই ভালো লাগে এটা খেতে। তো আমি এখানে মাটির মগ নিয়েছি, সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা আর সাথে চিলি সস নিয়েছি। তো এখন আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর আপনাদের সবাইকে দেখিয়ে বিকেলে নাস্তাটা খেয়ে নিলাম, আলুর নাস্তা। আসলে কিন্তু খুবই মজা হয়েছে এটা, আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। আমার আম্মু তো অনেকটাই পছন্দ করেছে যে নাস্তাটা অনেক মজা হয়েছে খেতে। আর এটা ছিল তার পরের দিন সকালবেলা। আমি বলেছিলাম আজকের ব্লগটা আমি 2 দিনে করেছি। তো 2 দিনে কিন্তু অনেক লং হয়ে গিয়েছে আজকের ব্লগটা আমার। তো জানি না কে কী বলবে যে এত লং ব্লগ দেখতে ভালো লাগতেছে না, হয়তো অনেকেরই ভালো নাও লাগতে পারে। তো অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা আপনারা দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালে নাস্তাটা করে নিচ্ছি এখন। আর আজকে ওর আব্বু রান্না করবে, আর প্রতিদিনই রান্না করে একদম বোরিং লাগতেছে, ভালো লাগতেছে না, সব সময় শুধু আমার রান্না করতে হয়। বিশেষ করে আজকে বোয়াল ফিশ, যখন আমি বোয়াল মাছটাকে ভাজতে যাব তখন কিন্তু ফুটে আমার শরীরে আসে। আর অনেকে বলে থাকে তেলের মধ্যে একটু লবণ দিলে আর ফুটবে না। তো বোয়াল মাছটা কেন যেন ফুটতেছে বুঝতেছি না, তাই চুলাটাকে একদম মিডিয়াম আঁচ করে তারপর ওর আব্বুকে বললাম আজকের কারিটা তুমি রান্না করবে, তুমি আজকে মাছ ভেজে দিবে। দেখতেই পাচ্ছেন অনেক ভয় পাচ্ছে, অনেক দূর থেকে কিন্তু মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছে আর আমি আর আম্মু হাসতেছি দূর থেকে যে কিভাবে রান্নাটা করতেছে। আর আমি বলতেছি দেখো মেয়ে মানুষরা কত কষ্ট করে রান্না করে, তোমরা তো বলো বসে বসে যে রান্না কোনো কষ্টই না। তারপরও বলতেছে যে না 2 মিনিট লাগে রান্না করতে, তোমাদের অনেক সময় লাগে, আমার মাত্র 2 মিনিট লাগবে। যাই হোক অনেক কথাই বললাম। আর ওর আব্বু রান্না করতেছে, আমি একটু ভিডিও করতেছি আপনাদের জন্য। তো আজকে ওর আব্বু ঝোল কারি করবে, বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল কারি করবে, শুধু আলু থাকবে আর কোনো কারি দিবে না। আর এখনকার সবজিগুলো খেতে কেমন যেন লাগে, ভালো লাগে না। তাই ওর আব্বু বললো আজকে আলু দিয়ে রান্না করবে। তো এখানে পেঁয়াজ দিয়েছে অনেক পরিমাণে, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা প্রায় গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। তার সাথে দিয়েছি 6-7টা কাঁচামরিচ। এখন জাস্ট একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আরেকটু লাল করে ভেজে নেবে বললো। তো আমি বলতেছি তুমি যেভাবে বলবে ওইভাবেই কিন্তু আমি নাড়াচাড়া করতেছি, আমি জানি না আজকের কারি কেমন হবে। তো এই তো আলুগুলো এখন পেঁয়াজের মধ্যে দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছে। আর আমার কাছে মনে হচ্ছিল আলুর পরিমাণের চাইতে পেঁয়াজটা একটু বেশি হয়ে গিয়েছে। ওর আব্বুকে বললাম, ওর আব্বু বললো না আজকের কারিটা খেয়ে দেখো অনেক মজা হবে। তো বললাম আচ্ছা বাবা অনেক মজা হবে খেতে, তুমি যখন রান্না করতেছো আর আমাকে হেল্প করতেছো অনেক ধন্যবাদ তোমাকে। তো ওর আব্বুর জন্য আমি চা তৈরি করে নিয়েছি, এখানে মানে 1 কাপে চা নিয়েছি, 2 জন খাবো। আর এদিকে আমাদের কারিটা প্রায় হয়ে গিয়েছে কষানো, খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে। এখন পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। Round and round we go, losing self-control. I keep telling myself, but I don't wanna let you. আর অন্য চুলায় আমি বসিয়ে দিয়েছি কালো জিরার ভর্তা তৈরি করার জন্য। এখানে আমি দিয়েছি পেঁয়াজ, রসুন আর দিয়েছি কাঁচামরিচ, একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে টেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এটা আমি আজকে গ্রাইন্ডারের ঝগে তৈরি করব, সেজন্য গ্রাইন্ডারের ঝগে আমি এখন দিয়ে দিব কালো জিরা। কালো জিরাটাকে অবশ্য আমি টেলে নিয়েছি মিডিয়াম আঁচে চুলা দিয়ে, তারপর আস্তে আস্তে করে কালো জিরাটাকে টেলে নিয়েছি। তারপর গ্রাইন্ডারের ঝগে এটাকে আমি পাউডার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি অবশ্য। এখন দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটাও আমি পরিমাণ মতো দিয়েছি, দিয়ে এখন আবারও একটু গ্রাইন্ডারের ঝরে নাড়িয়ে চাড়িয়ে নিব।
তো এখন আমার টোটালি কিন্তু ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে, একদম পরিমাণ মতো সব কিছু হয়েছে, ঝালটাও ঠিক আছে। এখন একটা বাটিতে নিয়ে আমি হাত দিয়ে একটু মথে নিচ্ছি। আসলে আমার বাসায় পাটা পোঁতা ছিল না, তাই আমি এভাবে প্রায় সময় ভর্তাটা তৈরি করি। তো পাটা পোঁতার চেয়েও কিন্তু স্বাদ কম হয়নি, অনেক মজা হয়েছে খেতে। তো লাস্টে আমি আরও একটু সরিষার তেল দিয়ে জাস্ট একটু ভালোভাবে মিক্স করে এক এক করে এগুলোকে এখন বল তৈরি করে নিব। Round and round we go, losing self-control. I keep telling myself, but I don't wanna let you know. Is this what we become? Strangers on the run, looking for something. তো রাব্বুর কারিটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি ভুনা করব বাচ্চাদের জন্য। ওদের জন্য তো সবসময় এক্সট্রা একটা কারি রান্না করতে হয়, তা না হলে বাচ্চারা একদমই খেতে চায় না। তো এখানে আমি চিংড়ি নিয়েছি, তার সাথে নিয়েছি পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ নিয়েছি। তো শালীন আজকে বলতেছে চিংড়ি দিয়ে পোলাও খাবে। আমি কোনো প্রিপারেশন নিইনি, আজকে পোলাও রান্না করব। ও শুধু বারবার বলতেছে চিংড়ি ভুনার সাথে পোলাও খাবে, তাই ভাবলাম চিংড়িটা ভুনা করে নিই, তারপর ওকে পোলাও রান্না করে দেবো। সাদা পোলাওটাও খেতে চাচ্ছিল। তো এখন আমার চিংড়িটা প্রায় ভুনা হয়ে যাচ্ছে, আমি জাস্ট একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন হয়ে যাবে তখন নামিয়ে নেব। আর এই চিংড়ি রেসিপিটা অবশ্যই আমি শেয়ার করেছিলাম গত ব্লগে, হয়তো সেজন্য আমি ভালোভাবে দেখাইনি কি কি মশলা অ্যাড করেছি এটার সঙ্গে। তো সেই রেসিপিটা অবশ্যই আপনারা চেয়ে নেবেন। আর গতকালকের ব্লগে আমাকে কিছু আপু বলেছিল, আপু তোমার রান্নাঘরটা একটু ঘুরিয়ে দেখাবে। তো সেই আপুদেরকে আমি বলবো, আমি রান্নাঘরের ভিডিওটা অলরেডি দিয়ে ফেলেছি। গত বছর যখন আমি বাংলাদেশে হলিডেতে এসেছিলাম তখন আমি রান্নাঘরটা দেখিয়েছি। তো অবশ্যই লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, যে আপুরা আমাকে বলেছিলে কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়েছি, সেই আপুরা অবশ্যই চেক করে নেবে, কষ্ট করে একটু দেখে নেবে। আমি চাচ্ছি না যে রান্নাঘরের আর একটা ভিডিও তৈরি করি, আসলেই ভিডিও যেহেতু দিয়ে ফেলেছি সেজন্য আর দিতে চাচ্ছি না। তো এখন আমার চিংড়ি ভুনাটা হয়ে গিয়েছে, আমি একটা বুলের মধ্যে বেরিয়ে নিয়েছি। আর ঠিক একই ফ্রাই প্যানে আমি এখন বাঁধাকপি ভাজি করে নেব। বাঁধাকপি ভাজি করার জন্য এখানে আমি সরিষা নিয়েছি, আস্ত সরিষা, তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে তারপর বাঁধাকপিগুলো দিয়ে দিব। আর বাঁধাকপির মধ্যে আমি অ্যাড করবো আজকে মশলা, 1 চিমটি পরিমাণ হলুদ, ধনিয়া, তারপর জিরা দিয়েছি, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে জাস্ট এখন একটু নেড়ে চেড়ে মশলাটা মিক্স করে নিচ্ছি। আর বাঁধাকপির মধ্যে আমি অল্প পরিমাণে গাজর দিয়েছি আজকে, দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে একটু ঢেকে রাখবো। তো রাব্বু রান্না করেছে ফিশ কারি, আর আমি রান্না করতেছি চিংড়ি ভুনা, বাঁধাকপি, আর শালীনের জন্য পোলাও রান্না করব লাস্টে। তো রাইস কুকারে অবশ্য আমি ভাত বসিয়ে দিয়েছি, আমাদের জন্য আজকে ভাত রান্না করেছি, আর বাচ্চাদের জন্য পোলাও রান্না করতেছি। বাচ্চারা খাবে চিংড়ি পোলাও, আর আমরা খাবো কারি, তারপর ভাত যেগুলো রান্না করেছি সেগুলো আমরা খাবো। তৈলাক্ত খাবারটাও রাব্বু একটু খেতে চায় না, কম খেতে যায়, সেজন্য রাব্বুর জন্য এগুলো রান্না করতেছি, অল্প তেলে রান্না করতেছি। আর সবসময় আমি অল্প তেলে একটু রান্না করার চেষ্টা করি, কেন যেন আমার তেলটা একটু বেশি পড়ে যায় সব কিছুতেই, বুঝতেছি না। আর গতকালকে আমাকে এক আপু বলেছিল, আপু তোমার রান্নাবাড়াগুলো দেখতে খুবই ভালো লাগে আপু, অনেক দিন পর তোমার ব্লগটা দেখতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো সে আপুকে অনেক ধন্যবাদ জানাই এত কষ্ট করে আমাকে কমেন্ট লেখার জন্য। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ে থাকি, অনেক আপিরাই বলে থাকে আপি তুমি আমার কমেন্ট পড়ো না, বা অনেকে বলে থাকে আন্টি তুমি আমার কমেন্ট পড়ো না। আসলে কিন্তু আমি সবার কমেন্ট পড়ে থাকি, যখন সময় পাই তখনই কিন্তু আমি কমেন্টগুলো পড়ি বসে বসে, তখন আমার কাছেও খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে। তো যাই হোক, আজকে বোয়াল মাছের ঝোল কারি রান্না করতেছি, এক এক করে অনেক কিছুই রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি বোয়াল মাছ রান্না করতেছি বিকেলের জন্য। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, তার সাথে এখন আমি মশলাটা গলিয়ে নেব। একটা বুলের মধ্যে আমি পানি দিয়ে তার সাথে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ। তার সাথে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদের পাউডার, মরিচের পাউডার। আর এদিকে আমি বোয়াল মাছটাকে হালকা পরিমাণে একটু ভেজে নিয়েছি, তেমন বেশি ভাজিনি, বোয়াল মাছ বেশি ভাজতে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। তো এখন বোয়াল মাছটা ভাজার পর আমি দিয়ে দিয়েছি মশলাগুলো, দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর অন্য চুলায় আমি যে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন আমি মাছটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন আমি কীভাবে দিয়ে দিচ্ছি। আর এই বোয়াল মাছটা কিন্তু এইভাবে রান্না করলে খেতে অনেকটাই ভালো লাগে। প্রথমে যখন ফুল বলক চলে আসবে তারপর আমি চুলাটাকে মিডিয়াম আঁচ করে ঠিক 10 মিনিটের জন্য এটাকে রান্না করব, তখনই কিন্তু কারিটার টেস্ট একটু অন্যরকম চলে আসবে। যেহেতু আমি কাঁচা মশলা ইউজ করেছি, সবসময় আমি কাঁচা মশলা দিয়ে এইভাবে রান্না করি, তারপর কিন্তু চুলাটাকে ডিমাস করে আমি ঠিক 10 মিনিটের জন্য রান্না করে থাকি। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, ছোট করে টুকরা করে দিয়েছি, জাস্ট একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। দেন আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। Round and round we go, losing self-control.
তো টোটালি এখন আমার বোয়াল মাছের ঝোল কারিটা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ ধনিয়ার পাউডার আর জিরার পাউডার দিয়ে একটু নেড়ে চেড়ে চুলাটাকে অফ করে দিব। তো এখন আমার বোয়াল মাছের ঝোলটা রান্না হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এখানে আমি কিছু পোলাওর চাল নিয়েছি প্রায় 1.5 কেজি পরিমাণ। চাউলটাকে আমি ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি পানিটা ঝরার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে অন্য একটা ফ্রাই প্যানে আমি বসিয়ে দিয়েছি পোলাওটা বসানোর জন্য। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, তার সাথে দিলাম সয়াবিন তেল। আজকের পোলাওতে আমি কোনো ঘি ইউজ করব না, শুধু তেল দিয়ে রান্না করব। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 2টা দারচিনির টুকরা আর 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট আর তার সাথে দিয়ে দিব ফুল ক্রিম মিল্ক গুলিয়ে রাখা আমি অল্প পরিমাণে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর তার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। Round and round we go, losing self-control. I keep telling myself, but I don't wanna let you know. Is this what we become? Strangers on the run. এখন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি পোলাওর চাউলগুলো দিয়ে খুব ভালোভাবে চাউলটাকে আমি কষিয়ে নেব। Round and round we go, losing self-control. I keep telling myself, but I don't wanna let you know. Is this what we become? Strangers on the run, looking for something, chasing the sun. All those days trying to find a place where you only can just be. এখন আমার চাউলটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি গুলিয়ে রেখেছিলাম ফুল ক্রিম মিল্ক গরম পানি দিয়ে, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে চাউল নিয়েছি 3 পট আর পানি দিয়ে দিয়েছি 5 পট। এখন দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে যখন বলক চলে আসবে চুলাটাকে একদম মিডিয়াম আঁচ করে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তারপরে কিন্তু আমার পোলাওটা রান্না হয়ে যাবে। আর পোলাও রান্না করা অনেক ইজি। অনেক আপুরাই জিজ্ঞেস করে থাকে, আপু আমি যখন পোলাও রান্না করি তখন কিন্তু চাউলটা কিন্তু একদম নরম হয়ে যায়, আঠা আঠা হয়ে যায়, খেতে ভালো লাগে না। তখন মনে হয় আপু পানি একটু বেশি পড়ে যায় তোমার চাউলের মধ্যে, সেজন্য তুমি আন্দাজ পরিমাণে দিতে পারতেছো না। তো আমি যেভাবে করেছি সেটা ফলো করে রান্না করে দেখবে, আসলে কিন্তু খুব সুন্দর হবে। আর দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু এখন অনেক ঝরঝরা হয়ে গিয়েছে। এখন জাস্ট একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর অনেক দিন ধরেই শালীন চাচ্ছে পোলাও খাবে, মানে পোলাও দিয়ে চিংড়ি খাবে। তো আমি সময়ের জন্য করে দিতে পারতেছি না, তো ভাবলাম আজকে রান্না করি, তো ওকে আজকে রান্না করে দিলাম। তো এখন আমি সব বাচ্চাদেরকে খাবারটা রেডি করে দিচ্ছি, ওরা এখন খাবারটা খেয়ে নিচ্ছে। আমাদের এখন সময় হলো প্রায় 2টা বাজে। আর শালীন দেখতে পাচ্ছেন অনেক দুষ্টুমি করতেছে। আমি সবসময় এখানে হাঁটি, আমাদের এই রুমের এই ফাঁকা জায়গাটাতে আমরা হেঁটে থাকি। তো এখন হলো বিকেল টাইম, আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। আজকে আমরা বিকেলে নাস্তা খাবো শুধু আলু সিদ্ধ লবণ দিয়ে করেছি। মাঝে মধ্যে একটু গরম আলু খেতে খুবই ভালো লাগে। তো সবাই মিলে এখন আমরা আলু সিদ্ধ খেয়ে নেব।
তো আমরা এখন আলু সিদ্ধ খেয়ে নিচ্ছি। আসলে খুবই ভালো লেগেছে খেতে। অনেক দিন পর আলু সিদ্ধ খেয়েছি। মাঝে মধ্যে এরকম আলু সিদ্ধ শীতের সময় খেতে খুবই ভালো লাগে। তারপর আজকেও খেতে খুব ভালো লেগেছে। তো বাচ্চারা তো আলু সিদ্ধ খাবে না, ওদের জন্য নুডলস তৈরি করে দিতে হবে। তা আমি ওর আব্বু আম্মু সবাই মিলে আলু সিদ্ধ খেয়ে নিয়েছি। বাচ্চাদের জন্য এখন নুডলস তৈরি করে নিব। আসলে আলু দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়। আমি অনেক ধরনের রেসিপি তৈরি করতে পারি। আর বাংলাদেশে আসার পর এত গরম যে রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না, সেজন্য আমি এক এক দিন এক এক রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না। অনেকে আমার কাছে অনেক ধরনের রেসিপি চেয়ে থাকে, আপু এই রেসিপিটা দেখিও। অনেক আপু বলেছে আমাকে, আপু আলু দিয়ে কিভাবে ডাল রান্না করো সেই রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করো। তো অবশ্যই কিন্তু আমি শেয়ার করব। আর আমি বলেছিলাম আমার আম্মুর হাতে ডালের পিঠা শেয়ার করব, সেটা আমার মনে আছে অবশ্য, এখনও আমি শেয়ার করতে পারিনি। তো যে কোনো এক ব্লগে দেখানোর চেষ্টা করব, আপনাদের এই আবদারগুলো আমি রাখার চেষ্টা করব। তো যাই হোক, আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই, টাটা।